আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই প্রোগ্রামের আলোচনার বিষয় সাইলেন্ট সিজার বা নীরব খিঁচুনি। এই দুটি শব্দ বর্তমানে যাদের বিশেষ শিশু আছে সেই বাবা মাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জানার বিষয়, কারণ তারা এটি নিয়ে ইদানিং খুবই চিন্তিত থাকেন যে আমার শিশুটির যে সমস্যাটি হচ্ছে এখন নিউরো ডেভেলপমেন্ট সংক্রান্ত, সেটি তার কোনো নীরব খিঁচুনির কারণে কিনা। তাই আজকে আমি এই প্রসঙ্গে কিছু আলোচনা করব। আমি ডাক্তার শাওলী সরকার, সহযোগী অধ্যাপক, শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। বিগত 15 বছরের আমার যে কর্ম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই আজকে আমি এই সাইলেন্ট সিজার বা নীরব খিঁচুনি নিয়ে কিছু বলার প্রয়াস রাখছি। আশা করি আমাদের সাথে থাকবেন। তাহলে প্রথমেই আসি, খিঁচুনি বলতে আমরা কি বুঝি। আসলে আমরা যখন বাবা মারা খিঁচুনি শব্দটিকে নিয়ে চিন্তা করি, তখনই আমরা মনে করি যে খিঁচুনি তো একটি বাইরে দেখার বিষয়। যেমন খিঁচুনি বলতে আমাদের চোখে ভেসে ওঠে যে হাত পা ঝাঁকাবে, শক্ত হয়ে যাবে, চোখ উল্টে যাবে, অজ্ঞান হয়ে বাচ্চা পড়ে যাবে, এই বিষয়গুলোই কিন্তু আমরা খিঁচুনি হিসাবে জেনে থাকি। তাহলে সাইলেন্ট সিজার বা নীরব খিঁচুনি ব্যাপারটি কি? এক্ষেত্রে কিন্তু বাবা মা কখনো এই বিষয়টি দেখেন না যে বাইরে বাচ্চার কোনো খিঁচুনি হচ্ছে, কিন্তু তারা যেটি খেয়াল করেন যে বাচ্চাটি হয়তো অনেকবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট সিজার। এটি এই নীরব খিঁচুনির একটি টাইপ। সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চা প্রায়ই দেখা যায় কাজের মাঝে, তার পড়াশোনার মাঝে, খাওয়া খেলা সবকিছুর মাঝে হঠাৎ থমকে যাচ্ছে। দেখা যায় সেই থমকে যাওয়াটা কয়েক সেকেন্ডের জন্য হয়, তারপর বাচ্চা আবার তার নিজের জগতে ফিরে আসে। এটি যে খিঁচুনি, এটি বুঝতে না পারার কারণে অনেক সময় দেখা যায় যে বাবা মারা 3-4 বছর পর্যন্তও কিন্তু এটি ধরতে পারে না। তারপর যখন বাচ্চা পড়াশোনায় পিছিয়ে যায়, বাচ্চার যখন দেখা যায় যে বাচ্চা মনোযোগ রাখতে পারছে না, তখনই তারা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। কিন্তু ততদিনে কিন্তু কিছুটা নিউরো ডেভেলপমেন্টাল রিগ্রেশনও ঘটে যায়। তাহলে আমাদেরকে অ্যাবসেন্ট সিজারটাই বুঝতে হবে। আবার এই প্রসঙ্গ আসতে পারে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে শিশুরা থাকে, তাদেরও কিন্তু অনেক সময় এরকম অন্যমনস্কতার ব্যাপার ঘটে, যেটি হচ্ছে অনেক সময় তারা ডে ড্রিমিং করে থাকে। সেই ডে ড্রিমিং আর যেটা অ্যাবসেন্ট সিজার, এটার মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে অ্যাবসেন্ট সিজারে বাচ্চাদের এই কিছুক্ষণের জন্য অন্যমনস্কতা কয়েক সেকেন্ডের হয়ে থাকে, আর যেখানে ডে ড্রিমিং এর ব্যাপারটি কিন্তু একটু লম্বা সময় ধরে ঘটে। আর সিজার মানেই বোঝা যাচ্ছে যেহেতু এটা একটা খিঁচুনি, তাই যখন আমরা বাচ্চাকে এটা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি তখন কিন্তু বাচ্চা রেসপন্স করে না। কিন্তু ডে ড্রিমিং যে বাচ্চা করছে তাকে কিন্তু অন্য কোনো স্টিমুলেশন দিলে সে চট করে ফিরে আসতে পারে। আর অ্যাবসেন্ট সিজারের যে ব্যাপারটি, সেটিতে কিন্তু ধীরে ধীরে নিউরো রিগ্রেশন ঘটতে থাকে, যেটি কিন্তু অটিজমের বাচ্চারা যদি স্টেবল থাকে সেটি ঘটে না। এছাড়াও অ্যাবসেন্ট সিজার ছাড়াও আরো কিছু নীরব খিঁচুনি আছে যেগুলো খুবই মারাত্মক। যেমন হচ্ছে নন কনভালসিভ স্ট্যাটাস এপিলেপটিকাস, এটি একটি টাইপ। আরেকটি আছে যেটি ঘুমের মধ্যে বাচ্চার ব্রেনে কিছু খিঁচুনির ডিসচার্জ ঘটে, যেটাকে আমরা বলি স্পাইক ওয়েভ অ্যাক্টিভেশন ডিউরিং স্লিপ। এটা ডেভেলপমেন্টাল অ্যান্ড এপিলেপটিক এনকেফালোপ্যাথি বলে একটি বৈশিষ্ট্যের অংশ। তাহলে আসি এই দুটির প্রসঙ্গে। নন কনভালসিভ স্ট্যাটাস এপিলেপটিকাস যেটা, সেটিতে কি হয়, বাচ্চার বাইরে খিঁচুনি দেখা যায় না, কিন্তু বাচ্চা দেখা যায় বুদ্ধিমত্তায় পিছিয়ে যাচ্ছে, সেই অন্যমনস্কতার ব্যাপারটি থাকে এবং বাচ্চার ব্যালেন্সে অনেক সময় সমস্যা হয়। আরেকটি যেটি ইম্পর্টেন্ট ফিচার, যেটি অ্যাবসেন্ট সিজার থেকে একটু ভিন্ন, সেটি হচ্ছে বাচ্চার আচরণগত সমস্যা। যে বাচ্চাটি আগে আচরণে তেমন কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে তার আচরণের সমস্যাগুলো দেখা দিতে পারে বা নতুন করে অথবা বেড়ে যেতে পারে, সাথে বাচ্চার ব্যালেন্সে প্রবলেম হতে পারে। যখন আমরা বাচ্চাকে পাই, অনেক সময় কিন্তু দেখা যায় যে তার এই জিনিসগুলোর সাথে সাথে বাইরেও প্রকাশে একটা দুটা খিঁচুনি চলে আসতে পারে। এটি গেল নন কনভালসিভ স্ট্যাটাস। এছাড়া যেটি ইলেকট্রিক্যাল, যেটা স্পাইক অফ অ্যাক্টিভেশন ডিউরিং স্লিপ, যেটাকে আমরা বলেছি ডেভেলপমেন্টাল এপিলেপটিক এনকেফালোপ্যাথি। এটাতে যেটা ঘটে সেটা হচ্ছে বাচ্চার বুদ্ধিমত্তা, তার যে ডেভেলপমেন্ট এবং তার যে আচরণ, এগুলোতে বাচ্চা পিছিয়ে যেতে থাকে এবং তার এক্ষেত্রেও কিন্তু তার অনেক সময় ব্যালেন্সে কিছু কিছু প্রবলেম হতে থাকে। তো সেটিও কিন্তু আমরা ধরতে পারি পরবর্তীতে ইইজির মাধ্যমে। তাহলে এখন আমরা আসি যে কিভাবে এই সাইলেন্ট সিজার বা নীরব খিঁচুনি আমরা ডায়াগনোসিস করতে পারবো। সেক্ষেত্রে আপনার বাচ্চার যদি এরকম মনে হয় বাচ্চা ধীরে ধীরে তার রিগ্রেশন হচ্ছে, মানে আগে যা পারতো সেটি পারছে না, পিছিয়ে পড়ছে, নতুন কোনো বিহেভিয়ার প্রবলেম দেখা দিচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে এবং ফ্রিকোয়েন্ট যেটা অন্যমনস্কতা সেটি হচ্ছে, আমরা অবশ্যই একজন শিশু নিউরোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হব। উনি আমাদেরকে যে পরীক্ষাটি করতে দেন সেটি হচ্ছে যে ইইজি। তো ইইজিতে কিছু কিছু স্পেসিফিক এপিলেপটিফর্ম ডিসচার্জ দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে এটি এই ধরনের কোনো প্রবলেম কিনা। এছাড়া আরেকটি যেটি প্রবলেম হয় সেটি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের যখন আমরা ইইজি করি, কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরাল লোব ডিসচার্জ বলে কিছু স্পাইকস আসে। সেটি কিন্তু বাচ্চার যদি ভিজিবল কোনো খিঁচুনি না থাকে, 20 থেকে 30 ভাগ ক্ষেত্রে এরকম থাকতে পারে, সেটির জন্য আলাদা কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তবে ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না সেটি আসলে নির্ণয় করার দায়িত্ব সম্পূর্ণই আপনার চিকিৎসকের।
পরিশেষে এটি বলতে চায় যে হ্যাঁ, এইটির যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, এই সাইলেন্ট সিজার যদি এটা আসলেই খিঁচুনি হয় এবং ইজিতে ডায়াগনোসিস হয়ে যায় যে কোন টাইপের সাইলেন্ট সিজার বা নীরব খিঁচুনি, তাহলে প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা মেডিকেশন এবং আলাদা আলাদা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে ভর্তি করে ইনজেকশনও দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আমরা যেটি করব, এরকম ধরনের কোনো লক্ষণ হলেই অবশ্যই শিশু নিউরোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হব। আপনাদের সুবিধার জন্য লক্ষণগুলো আবার বলছি। যেমন একদম ভালো কোনো বাচ্চা, তার যদি হঠাৎ করে কোনো ডেভেলপমেন্টে তার পিছিয়ে পড়তে থাকে, পড়াশোনায় পিছিয়ে পড়তে থাকে, কিংবা বাচ্চা যদি আচরণগত হঠাৎ করে নতুন করে কোনো সমস্যা কিংবা খুব বেশি অন্যমনস্কতার ব্যাপার ঘটে, তাহলে অবশ্যই আমরা শরণাপন্ন হব। আরেকটি হচ্ছে যে যারা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, যেমন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, তাদের যদি নতুন করে কোনো আচরণগত সমস্যা বা ব্যালেন্সের সমস্যা, এই ধরনের কোনো প্রবলেম বা ঘুমের সমস্যা হঠাৎ করে বেড়ে গেছে, বা এমন কোনো আচরণ যেটা তার মধ্যে আগে ছিল না, নতুন করে ডেভেলপ করছে, তাহলে অবশ্যই আমরা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হব। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।